আপনাদের সাথে একটি সিরাত জাতির জিনের ঘটনা শেয়ার করব। সিরাত জাতের জিন কাদের বলা হয়? সিরাত জিনরা হচ্ছে অত্যন্ত ধূর্ত এবং কৌশলী। সহজে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে এরা। মানুষের কাজ নকল করা থেকে শুরু করে এরা বিভিন্ন নকশা তৈরিতে পটু। মানুষকে ধোঁকা দেয়া আর মানুষের সন্তানকে পথভ্রষ্ট করা এদের প্রধান কাজ। আমি মূলত ভৌতিক বিষয়ে খুব বেশি ফ্যাসিনেশন ফিল করি, আর সেখান থেকেই মূলত আমার স্টোরি কালেক্ট করা শুরু। আমি ঘটনা শুরুর আগে লিসনারদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেমন লাগে একজন মানুষের যখন সে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম হয়? তার পরিবারই বা কেমন ফিল করে? আমি জানি যারা এই ঘটনাটি শুনছেন তাদের অনেকেই ভিকটিম, হয়তো জানেন অনুভূতিটা কেমন, কিন্তু যারা জানেন না তারা আমার এই ঘটনাটি শুনুন আর একটু ধৈর্য নিয়ে শুনুন, কিছুটা হলেও জেনে যাবেন। আমার আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি রংপুরের বাসিন্দা আমার এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে, এবং তিনি নতুন চাকরির সুবাদে ময়মনসিংহে থাকেন। আর যেহেতু উনি ময়মনসিংহে আছেন তাই ওনার ছোট ভাই নিবিড় অর্থাৎ আমার বন্ধুকেও এখানে এক ভার্সিটিতে উনি ভর্তি করিয়েছিলেন যেন দুই ভাই একসাথে থাকতে পারেন। যার ঘটনা সেই বড় ভাইয়ের নাম কবির। কথাটা বাড়িয়ে আমি ঘটনার প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি, আর সঙ্গত কারণে আমি ওনার ভার্সিটির নাম উল্লেখ করব না। ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ভার্সিটিতেই। উনি ছিলেন আমার ফ্রেন্ড নিবিড়ের বড় ভাই। ওনাকে প্রথম দিকে দেখেই আমার কেমন যেন লেগেছিল। ওনার ডান চোয়াল ছিল কিছুটা বাঁকা। একদিন রাতের বেলা ব্রহ্মপুত্র নদীর পার্কে আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম আমার পরিচিত মামার চায়ের দোকানে। তাই যতক্ষণ ইচ্ছা আমরা সেখানে বসতে পারতাম। কথায় কথায় জিনের প্রসঙ্গ ওঠায় কবির ভাই আমাদের গম্ভীর গলায় বললেন, তোরা কেউ জিনের ধোঁকা খেয়েছিস? আমরা কিছু বলবো তার আগেই উনি আমাকে বললেন, সাবিত, যা আর সিগারেট নিয়ে আয়। আজকে তোদের আমার জীবনে ঘটা ঘটনা বলবো, আর কেন আমার চোয়ালের এই অবস্থা এরপর বুঝবি। ওনার কথা মতো আমি চা আর সিগারেট এনে ওনাকে দিলাম, আর উনি লম্বা একটা দম দিয়ে আমাদের বলতে শুরু করলেন। আমি পড়তাম রংপুরের কোনো এক ভার্সিটিতে, কিন্তু সেখানে ভর্তি হবার আগে ভর্তি কোচিংয়ে আমার সাথে যা হয়েছে তা আমি ও আমার পরিবার আজও ভুলতে পারি না। কোচিংয়ে ভর্তির পর আমি আর আমার বন্ধু ইসমাইল একটা হোস্টেলে উঠল বলে সেখানে যাই। ইসমাইল আমার বেস্ট ফ্রেন্ড। আমি ছাড়া ওর আর কোনো ফ্রেন্ড ছিল না, কারোর সাথে মিশতো না, কথা বলতো না। কেমন যেন আজব একটা ছেলে ছিল সে, কিন্তু সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের আর ওদের বাড়ির দূরত্ব ছিল ৩-৪ কিলোমিটার। স্কুলেই আমাদের দেখা হতো, বাসা দূরে হওয়ার কারণে দেখা করতে পারতাম না আমরা। রংপুর বিভাগ থেকে আমাদের শহরের দূরত্ব প্রায় ৭০-৮০ কিলোমিটার। রোজ এত দূর যাওয়া আসা সম্ভব না বিধায় আমরা হোস্টেলে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলাম। হোস্টেলটি ছিল লম্বা ২ তলা বিশিষ্ট একটি ভবন। হোস্টেলে ওঠার ২ দিন আগে ফোনে কথা বলে আমরা আমাদের রুম কনফার্ম করি, এবং পরের দিন আমরা হোস্টেলে উঠব বলে জিনিসপত্র নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জিনিসপত্র ওঠানোর আগে আমরা হোস্টেলের ভেতরে গিয়ে আমাদের রুম নাম্বার অনুযায়ী চাবি নিতে যাই। হোস্টেলের দারোয়ান আমাদের দেখে খুব খুশি আর কুশল বিনিময় করে আমাদের হোস্টেলের চাবি দিয়ে দিলেন। আমরা চাবি নিয়ে হোস্টেলের ২ তলায় যাচ্ছিলাম। আমাদের রুম নাম্বার চাবিতে লেখা দেখলাম ১৩। আমি ও ইসমাইল সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠতে উঠতে যা বুঝলাম তা হলো ভর্তি পরীক্ষার অনেক দিন বাকি, আর কোচিং শুরু হওয়ার প্রায় ১ সপ্তাহ বাকি থাকায় হোস্টেল প্রায় খালিই পড়ে রয়েছে। হেঁটে হেঁটে সিঁড়িতে ওঠার এক পর্যায়ে হঠাৎ আমি দেখলাম যে ইসমাইল আমার সাথে নেই। ও সামনে এগিয়ে গেছে ভেবে আমি সামনে আগালাম, কিন্তু ভাবলাম ও যদি আমার সামনে এগিয়ে যায় আমি তো দেখতে পারবো, তাহলে কি নিচে রয়ে গেল? এই ভেবে আমি সিঁড়ির নিচে গিয়ে তাকিয়ে দুবার তাকে ডাক দিলাম, স্মাইল, স্মাইল, কই গেলি রে? কোন সাড়া না পেয়ে ভাবলাম হয়তো জিনিসপত্র পাহারা দেবার জন্য নিচে গেছে। এই ভেবে আমি ওপরে উঠব ভেবে যেই ওপরে তাকালাম দেখলাম ইসমাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রীতিমতো ভয় পেয়ে যাই আর ওকে জিজ্ঞেস করি, কিরে তুই এখানে? কোথায় গিয়েছিলে? তোকে যে আমি ডাকলাম শুনতে পাসনি? একগাল হেসেও বলল, বন্ধু আমি তো এখানেই ছিলাম তোর সাথে সব সময়। আমি কিছুটা সন্দেহ নিয়ে ওকে ধমকে শুয়ে বসলাম, দেখ স্মাইল, কাজের সময় মজা ভালো লাগে না, এসব করবি না। আর
কত কাজ বাকি, এগুলো জিনিসপত্র তুলতে হবে, চল গিয়ে রুম পরিষ্কার করি। সে আমার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকালো, বলল চল। এই বলে সে আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি রুমের সামনে গিয়ে তালা খুলে রুমে ঢুকে যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম রুমের ভেতরে ইসমাইল দাঁড়িয়ে আছে। আমি ভ্যাবা চাকা খেয়ে পেছনে ফিরে দেখি ইসমাইল নেই আমার পেছনে। হঠাৎ আমার ভাবনা শক্তি ফেরে ভেতরে থাকা ইসমাইলের কথায়, হে রুমটা এত নোংরা, পরিষ্কার করতে টাইম লাগবে। এই বলেই সে বাথরুমে যাবে বলে আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম তার হেঁটে যাওয়া। বলে রাখা ভালো, বাথরুম ছিল সিঁড়িতে ওঠার রাস্তার বিপরীতে, অর্থাৎ রুম থেকে বের হয়ে বাম দিকে সিঁড়ি আর ডান দিকে বাথরুম। এটা কেন বললাম এখনই ক্লিয়ার হয়ে যাবে। ইসমাইলের চলে যাওয়া দেখে কি হলো এটা ভেবে আমি যেই রুমের ভেতরে যাব অমনি আমার ফোন বেজে উঠলো। আমি দেখলাম ইসমাইলের কল। আমি কলটা রিসিভ করে আবার অনেক বড় একটা ধাক্কা খেলাম। ইসমাইল ফোনের অপর পাশ থেকে বলছে, কিরে রুম দেখছিস? আমি নিচে দাঁড়িয়ে আছি, মালপত্র পাহারা দিচ্ছি। কথা শুনে আমি যে নিজের জ্ঞান ধরে রাখতে পেরেছিলাম এই অনেক। আমি ওকে পাল্টা প্রশ্ন করি, ইসমাইল মজা করছিস আমার সাথে? তুই রুমে আসিসনি? তুই না মাত্র রুম থেকে বের হয়ে বাথরুমে গেলি? সে আমাকে কটাক্ষ করে একগাল হেসে বলল, দিনের বেলা নেশাভান করেছিস নাকি? নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। ওর কথা শুনে আমি নিজের সাথে রীতিমতো যুদ্ধ করছিলাম। আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে এগুলো এখানে আসার সাথে সাথে। এখানে কোনো সমস্যা নেই তো? আর 7-5 ভাবছিলাম আর নিচে নামছিলাম। ভাবনা শেষ হবার আগেই আমি নিচে এসে দেখি আমাদের জিনিসপত্র টানার লেবার দুজন আমাকে বলছে, মামা আমাদের দাঁড় করিয়ে রেখে আপনারা দুজন কোথায় এলেন? আমি ওদের বললাম, কেন মামা, ইসমাইল ছিল না আপনাদের সাথে? এই কথা শুনে ওরা আমাকে বললেন, এখানে আসার পরে তো ইসমাইল আপনাদের সাথে চায়ের দোকানে চা খেতে গেছে, আর তো ফেরেনি। ওদের কথা শুনে আমি নিজেকে বিলিভ করতে পারছিলাম না। কি থেকে কি হচ্ছে সব ভাবতে ভাবতে আমার কাঁধে ইসমাইলের হাত এসে পড়লো। আমি ইসমাইলের দিকে তাকাতেই ও বলল, কেমন দেখি রুম, ময়লা আবর্জনা বেশি? আমি এই কথা শুনে ওর হাতটা আমার কাঁধ থেকে সরিয়ে ওকে ধমকে বললাম যে ও কেন আমার সাথে এভাবে খেলছে। এই কথা শুনে ও আমাকে বলল আমি নাকি পাগল হয়ে গেছি, আর আমার এসব কথা শুনে লেবাররাও হাসছিল। তাই আমি কিছুটা ইতস্তত হয়ে আর কথা না বাড়িয়ে জিনিসপত্র তুলতে চলে যাই। যথারীতি 4-5 ঘন্টা কাজ করে আমরা আমাদের রুমে জিনিসপত্রগুলো সাজাতে সক্ষম হই। খুব টায়ার্ড লাগছিল। এদিকে হোস্টেলে একেবারেই ছাত্র নেই বিধায় হোস্টেলের রাঁধুনি খালা নাকি আসেনি। তাই আমি ইসমাইলকে বলি যে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। সে আমার কথায় অসম্মতি জানিয়ে আমাকে বলল বাইরে থেকে খাবার এনে খাবার খাবে, কারণ সে হোটেলে বসে সবার সামনে খেতে চাইতো না। আমিও বেশি একটা কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমরা খাবার কিনে আনতে চলে যাই। খাবার কিনে এসে আমরা খাবার আমাদের টেবিলের উপর রেখে ভাবলাম গোসল করে আসি। আমি আগে গোসল সেরে বের হয়ে রুমে এসে শুয়ে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। ইসমাইল দেখলাম সে গামছা আর কাপড় দিয়ে গোসল করতে চলে গেল। আমার বেড ছিল রুমের বাম থেকে কয়েক হাত সামনে, তাই দরজা দিয়ে কেউ ডান দিকে বাথরুমে গেলে সেটা দেখা যায়। আমি দেখলাম ইসমাইল গোসল করতে করতে অনেক দেরি করছিল, তাই আমি রুমের বাইরে বেরিয়ে বারান্দা ঝাড় দিচ্ছিলাম, আর ময়লা যেন রুমে না যায় সেজন্য দরজাটা লাগিয়ে দিয়েছিলাম বাইরে থেকে। ঝাড়ু দিয়ে ভাবলাম ইসমাইল এত দেরি করছে কেন। এই ভেবে আমি বাথরুমের দিকে গিয়ে দেখলাম বাথরুম শূন্য, কেউ নেই সেখানে, আর বাথরুমের ঝর্ণাটাও বন্ধ ছিল। ইসমাইল কোথায় গেল এটা ভেবে কল করার জন্য রুমে রাখা ফোন নিতে যাচ্ছিলাম, দরজার হাতল খুলে আমি আমার নিজের চোখের উপরে ভরসা হারিয়ে ফেলি। আমি দেখলাম ইসমাইল ওর বিছানায় বসে বিড়বিড় করে কি যেন পড়ছে চোখ বন্ধ করে। আমি আর নিতে পারিনি, দরজার সামনেই বসে পড়ে আমি হাঁটুতে মুখ রেখে কাঁদতে থাকি। একটু পর আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। আমি তাকিয়ে দেখি আমার কাঁধে ইসমাইলের হাত। আমি আবার দৃশ্যটা বিলিভ করতে পারলাম না। ইসমাইলকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি বলি, দূর হয়ে যা, আমার থেকে দূরে যা। এই কথা শুনে ইসমাইল হেসে আমাকে বলে, কি রে আবার কেন বানোয়াট কাহিনী বলবি, বাদ দে না, চল খাবো, ভীষণ খিদে লেগেছে। ইসমাইলের হাসির পেছনে কিছু একটা ছিল যা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল এই হাসির পেছনে অন্য এক রহস্য আছে। এর মাঝে আমার মা আমাকে কল দেন। নিজেকে সামলে আমি মার সাথে কথা বলি, ওনার সাথে কথা বলে কিছুটা নিজেকে সামলে নেই। মাকে কিছু বলেনি আজকের কথা, কারণ আমার মা হার্টের পেশেন্ট, উনি চিন্তা করবেন ভেবে বলা হয়নি। ফোন রেখে গামছায় চোখ মুছে আমি ইসমাইলের সাথে খেতে বসি। খাওয়া শেষ করে প্লেট ধুয়ে আমি আর ইসমাইল কিছুক্ষণ ঘুমিয়ে নিই।
সন্ধ্যার আগে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাব ভেবে আমি আর ইসমাইল বের হচ্ছিলাম। নিচে নামতেই হোস্টেলের দারোয়ানের দেখা পেলাম। সে আমার আর ইসমাইলের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আমার হাসি দেখে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ তার হাসিটি যে কেমন ছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। খুব তড়িৎ বেগে দারোয়ানকে পাশ কাটিয়ে আমি চলে এলাম। পিছন ফিরে দেখি ইসমাইল সে দারোয়ানের সাথে মাথা নুইয়ে তাকে সালাম করছে। আমি কিছুটা বিরক্ত হয়ে ইসমাইলকে ডাক দিয়ে বললাম, দারোয়ানের সামনে মাথা নিচু করলে যে? ও আমাকে বলল এই দারোয়ানের চেহারা অনেকটা নাকি তার মরহুম চাচার মতো, তাই সে এই কাজ করেছে। এরপর আমরা সেই বড় ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই। বড় ভাইয়ের সাথে দেখা হতেই উনি আমাদের এলাকা ঘুরে চেনালেন আর নাস্তা করানোর জন্য একটি হোটেলে নিয়ে গেলেন। ইসমাইল পান খাবে বলে পানের দোকানে গেল পান কিনতে, আর আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম ওই হোস্টেলে যেখানে আমরা আজ উঠলাম ওইটা কেমন। বড় ভাই আমাকে বললেন ওটা অনেক ভালো একটা হোস্টেল, প্রতি বছর অনেক ছাত্র এসে ওঠে, ওর বন্ধুবান্ধব নাকি সেখানে থেকেছে। আমি বড় ভাইকে আর কিছু বলতে পারি নাই, কারণ আমার কথা উনি বিলিভ করবেন না, না করাটাই তো স্বাভাবিক। এর মাঝে ইসমাইল চলে আসে আর আমরা হালকা কিছু খেয়ে হোটেল থেকে বের হই। হোস্টেলের দিকে যাব এমন সময় ইসমাইলের মোবাইলে কল আসে। ওর মামা নাকি ওকে দেখা করতে বলছে। তখন জানতে পারলাম যে ইসমাইলের মামা নাকি একই শহরে থাকেন। ইসমাইলের নাকি ওর মামার বাসায় ওঠার কথা ছিল, কিন্তু আমার সাথে থাকবে বলে সে আর তার মামার বাসায় ওঠেনি। আমাকে এসব বলে চলে গেল ওর মামার বাসার দিকে। আমাকেও সাথে যেতে বলেছিল, কিন্তু খুব ক্লান্ত থাকার কারণে আমি যেতে চাইলাম না, রুমে ফিরবো বলে চলে আসি হোস্টেলে। কিন্তু হোস্টেলে ফিরে আমার জন্য কি অপেক্ষা করছিল সেই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না। আমি হোস্টেলের ওপরের তলায় গিয়ে দেখি সেখানে 13 নম্বর দেওয়া কোনো রুমই নেই। আমি বারান্দার এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি আর পাগলের মতো রুম খুঁজতে থাকি। রুম খুঁজে না পেয়ে আমি নিচে দারোয়ানের কাছে যাই। সেখানে যাবার আগে আমি আসলেই বুঝতে পারিনি আরও কত অবাক করা জিনিস আমার জন্য অপেক্ষা করছিল। আমি গিয়ে দেখলাম হোস্টেলে সে দারোয়ানটি আর নেই, তার জায়গায় এক পোশাকধারী আর একজন লোক দাঁড়িয়ে। আমি তাকে দেখে থমকে গেলাম। এদিকে আমি আসছিলাম, শব্দ পেয়ে দারোয়ান আমার উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম মামা, হাঁপাচ্ছেন কেন? আমি ওনাকে বললাম 13 নম্বর রুম কোথায়? উনি আমাকে পাগলই ভেবে নিলেন আর বললেন, দূর মামা, কি বলেন, এ তো নিচতলা 6টা আর উপরতলায় 6টা, মানে মোট 12টা রুম, 13 বই বাইলেন। আমি রেগে গিয়ে ওনাকে বলি, চুপ করেন, আমার চাবিতে লেখা 13 নম্বর আর আপনি বলছেন 13 নম্বর রুম নেই। এই শুনে উনি আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে চাবি দেখাতে বললেন। চাবি বের করে আমি আবার আরেকটা মানসিক আঘাত পাই। চাবি রিংটায় স্পষ্ট করে লেখা 12। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, মাটিতে লুটিয়ে পড়ি আর অজ্ঞান হয়ে যাই। একদিনের জন্য এত ঘটনা আমার মস্তিষ্কে অনেক স্ট্রেসফুল ছিল বিধায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দারোয়ান তার থাকার জায়গায় কয়েকজনের সহায়তা আমাকে ধরে নিয়ে আমার মুখে পানি ছিটিয়ে আমার জ্ঞান ফিরিয়ে এনে আমাকে ধরে বারান্দার শেষ প্রান্তে 12 নম্বর রুমের সামনে এসে বলেন, মামা, এই যে আপনার রুম, বিশ্বাস না হলে চাবি নিয়ে তালা খুলে দেখতে পারেন। এই বলে সে চলে যায়। আমি রুমের দরজায় তাকিয়ে দেখি দরজা খোলা, কোনো তালা ছিল না। আমি রুমে ঢুকে দেখি ইসমাইল বসে আছে। ভাবলাম আমার আগেই হয়তো ও চলে এসেছে, আর দারোয়ান ঘরে বোধহয় যায়নি, তাই ও জানে না আমার অজ্ঞান হবার কথা। যেহেতু লাস্ট ঘটনায় ইসমাইল ছিল না, তাই ওর ওপর সন্দেহ বাদ দিয়ে আমি ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করি আর ওকে সব খুলে বলি। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলে আমি টায়ার্ড, তাই এসব হচ্ছে। এই বলে ও টেবিলে রাখা ওর মামার দেয়া খাবার আমাকে দেখিয়ে বলল তার মামা তার জন্য খাবার পাঠিয়েছে। আমি খাবার খাওয়ার আগে হাত ধুতে গেলে আমার ফোনে একটা কল আসে। মোবাইল বের করে দেখি ইসমাইল। ভাবলাম হয়তো ও বাথরুমে কিছু ভুলে রেখে এসেছে, তাই আমি যেন সেটা নিয়ে যাই, এই জন্য আমাকে কল দিয়েছে। কল ধরতেই আমি আরেকটা ধাক্কা খাই। ধাক্কাটা ছিল এমন, ইসমাইল ফোনের ওপাশ থেকে আমাকে বলছে, কবে বন্ধু, মামা আজ আসতে দিচ্ছে না, আমি আজ আসবো না, কাল সকালে দুপুরে খেয়ে আসবো, সাবধানে থাকিস। এই বলে আমি কিছু বলার আগেই সে ফোন কেটে দিল। আমি বাথরুমের মেঝেতে বসে পড়ি আর ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে আর কেনই বা হচ্ছে। আমার খুব ভয় লাগছিল, তবুও নিজেকে আরেকটু সান্ত্বনা দিতে রুমে রাখা খাবারের কথা মনে হতেই আমি রুমের সামনে এসে দেখি রুম লক। তখন আমার মাথায় আসে রুমের চাবি তো শুধু আমার কাছেই, ইসমাইল তার মামার বাসায় গেছে আর চাবি আমার কাছে, তাহলে আমি এখানে এসে রুম খোলা অবস্থায় কিভাবে দেখলাম আর কিভাবেই বা ভেতরে গেলাম। এসব ভাবতে ভাবতে নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করি যে যখন আমাকে দিতে গেল তখন রুম খোলা ছিল কিনা।
সে আমার দিকে অসম্ভব বিরক্তি নিয়ে তাকিয়ে বলল যে আমার রুম নাকি তালা বন্ধই ছিল। আমি হতাশ হয়ে পড়ি আর রুমের সামনে গিয়ে তালা খুলে দেখি অন্ধকার রুমে কেমন যেন ধোঁয়া, আর সেই ধোঁয়ার মাঝে একটা অবয়ব দেখা যাচ্ছিল যার আকৃতি আমি বুঝতে পারিনি। আমি খুব ভয় পেয়ে যাই আর জলদি রুমের লাইট জ্বালিয়ে দেই আর দেখি কিছু নেই রুমে। আমি ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে ভাবছিলাম এতগুলো বছর আমার সাথে কিছুই হয়নি, এখন এখানে কেন এমন হচ্ছে? আর ওই অবয়বটাই বা কি? বুঝতে বাকি রইল না যে এটা কোনো শয়তানের কাজ। দেরি না করে আমি তৎক্ষণাৎ আমার বাবাকে ফোন দিয়ে ঘটনাগুলি জানাই। আমার বাবা সবটা শুনে আমাকে বললেন আমি যেন আগামীকাল বাড়ি ফিরে আসি। কোনো রকমে রাত পার করে আমি সকালবেলা বাড়ি ফিরে যাব বলে ইসমাইলকে টেক্সট করে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি আসার পর আমার বাবা আমাকে নিকটস্থ মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। উনি আমাকে দেখে আমার কথা শুনে ইশার পর বাসায় আসবেন বলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। ইশার নামাজের পর হুজুর চলে আসলেন আমাদের বাসায় আর আমাকে আমার রুমে এসে নিয়ে একটা চেয়ারে বসালেন। আমি আমার পড়ার টেবিলে চেয়ারে বসলে উনি একটা স্বচ্ছ কাচের গ্লাসের অর্ধেক পানি ভর্তি করে আনতে বলেন আর সাথে কিছু কালো জিরা আর এক কোয়া রসুন চাইলেন। এরপর আমার সামনে বসে আমার কাছে থাকা খাতা চেয়ে নেন কিছু লিখবেন বলে। আমি ওনাকে খাতা দিলে উনি আমার নাম সম্পূর্ণ জিজ্ঞেস করে তার নিজের সাথে আনা কলম দিয়ে কাগজের ওপরে একটা নকশা এঁকে তার ওপর আমার নাম লেখেন। আমার সামনে সেই গ্লাসের পানিটা ফেলে দিলেন আর সেই পানিতে গুনে গুনে 7টি কালো জিরা আর এক কোয়া রসুন ফেলে সেটা একটা সাদা কাপড়ে ঢেকে দিয়ে আমাদের সবাইকে নিয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বাইরে চলে আসেন। হুজুর আমাদের ড্রয়িং রুমে এসে বসলেন আর 7 মিনিট পর উনি আমাদের সবাইকে নিয়ে আমার রুমে এসে সেই গ্লাসের ওপর থেকে কাপড় সরিয়ে দেখলেন যে রসুনের কোয়াটি কালো হয়ে গিয়েছে আর কালো জিরাগুলো দেখলেন 7টি জায়গায় 8টি কালো জিরা। আমি অবাক হয়ে গেলাম কারণ উনি কালো জিরা দেখার পর আমি নিজেও তা গুণে দেখেছিলাম আর রসুনের কোয়াটা কিভাবে কালো হয়ে গেল বুঝতে পারছি না। হুজুর এরপর আমাকে সেই পানি খেতে বললেন। আমি পানি খেয়ে নিলে উনি আমাদের সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে আমাদের বললেন রুমের লাইট অফ করে দিতে আর যতক্ষণ উনি কথা বলবেন আমাদের চুপ থাকতে হবে। কিছুক্ষণ পর উনি লাইট অন করতে বললেন আর যা বললেন তা শুনে আমরা অবাক। উনি বললেন আমাদের ওপরে একটা সিরাত জিন চালান দেয়া হয়েছে। সেই জিন এমন এক জিন যারা মানুষের সাথে ছলনা করে আর ধূর্ত এরা। এই জিন নাকি আমার নিজের চিন্তাভাবনাকেই আমার শত্রু বানিয়ে দিচ্ছিল আস্তে আস্তে। আমি যদি সেখানে আর কয়েকদিন থাকতাম তাহলে নাকি খুব খারাপ কিছু হতে পারত। এই কথা বলে উনি বললেন আজ রাতে উনি এই বান কাটানোর কাজ করবেন আর যে বান মেরেছিল আমাকে সে আমার কাছের কেউ হলে বান কাটানোর কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই কাজে নাকি পরিবারের মানুষের কান নাশের ভয় আছে। এই কথা শুনে আমি আর আমার পরিবার ঘাবড়ে যাই। আমার বাবা হুজুরের সাথে কথা বলে বান ছুটানোর জন্য হুজুরকে অনেক রিকোয়েস্ট করেন এবং হুজুর রাজি হন। রাতের বেলা হুজুর আমাকে নিয়ে আমার রুমের বিছানায় বসে বান কাটানোর কাজ করছিলেন। তখন আমার রুমে যেন আমি হাজার মানুষের ফিসফিস শব্দ পাচ্ছিলাম। একটু পরে হুজুর জোরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই বলে হুজুর আমাকে বললেন আমি যেন সালাম দিয়ে আমার সাথে যা যা হয়েছে সব কিছু এখন বলি। এরপর সালাম দিয়ে সব কিছু বলা শুরু করতেই আমার রুমে কেমন যেন সব চুরমার হবার আওয়াজ হচ্ছিল। বাসার আশেপাশে মনে হচ্ছিল ঝড় বয়ে যাচ্ছে। একটু পর সব থেমে যায়। হুজুর আমাকে বলেন এবার আমি সেফ। এই কথা বলতেই হঠাৎ আবার ঝড় শুরু হয় আর আমরা পাশের রুম থেকে আমার বাবার চিৎকার শুনতে পাই। বাবা চিৎকার শুনে আমরা উঠে পড়তে চাইলে হুজুর আমাকে ধরে ফেলেন আর বলেন নিয়ম ভেঙো না, যাই হোক কাজ শেষ করে উঠবা। আমি অসহায়ের মতো কাঁদতে থাকি আর হঠাৎ আমার ডান গালে গিয়ে একটা জোরে চড় দেয়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি সকাল হয়ে গেছে। আমার বাবা আমার সামনে শুয়ে আছেন নিথর অবস্থায় আর আমার চোয়ালে ব্যান্ডেজ করা। আমার মা আমার পাশে বসেই কাঁদছিলেন। নিজের বাবার মৃত শরীর দেখে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। হুজুর আমাদের বলেন যে সিরাত জিন আমার পিছু নিয়েছিল, সে কোনোভাবেই আমাকে ছেড়ে যাচ্ছিল না। আর সেই জিন হুজুরের ডাকা জিনের মাধ্যমে পরাজয় মেনে নেয় আর হুজুরের জিনদের কাছে ওয়াদা করে সে আমাকে ছেড়ে দেবে বলে চলে যায়। এরপর হুজুরের জিনগুলো চলে গেলে সে আবার আসে আর যেহেতু আমাকে নিতে পারল না তাই রাগে বাবার উপর আক্রমণ করে আমার বাবাকে মেরে ফেলে আর আমাকে নিয়ে যেতে না পারায় রাগ করে আমার গালে চর বসিয়ে দেয়, যার কারণে আমার চোয়াল এখনো পর্যন্ত বাঁকা। এরপর হুজুরের জিনগুলো ধোঁকা বুঝতে পেরে আবার আমার ঘরে এসে সেই সিলাত জিনকে নিয়ে যায় আর
তাই আমি দ্বিতীয়বারের মতো ঝোড়ো আবহাওয়া অনুভব করেছিলাম। এরপর বাবা হারানোর শোকে আমি প্রায় 1 মাস কাটিয়ে দেই। 1 মাস ইসমাইলের কোনো খোঁজ নেওয়া হয়নি। 1 মাস পর হোস্টেল থেকে ভাড়া দেওয়ার জন্য কল আসায় সেখানে গিয়ে দেখি ইসমাইল সেখানে নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে বলে আমি যাবার দিন রাতে ইসমাইলের রুম থেকে জোরে চিৎকার ভেসে আসছিল, আর ইসমাইলের রুমে গিয়ে দেখে ইসমাইলের গায়ে অসংখ্য কাটা দাগ আর নখের আঁচড়। এরপর তারা ইসমাইলের মা বাবাকে বিষয়টি জানান, আর ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বলে দারোয়ান আর কিছু জানে না বলে জানায়। এও বলে যে এরপর আর ইসমাইল নাকি হোস্টেলে আসেনি। আমার বুঝতে বাকি রইল না যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা বান্দাটি আসলে কে। এরপর হোস্টেলের ভাড়া দিয়ে বাড়ি ফিরে এসে আমি ইসমাইলের বাড়িতে যাই আর জানতে পারি যে ইসমাইলকে বাসায় এনে তার অদ্ভুত আচরণের জন্য তাকে নাকি এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, আর সে হুজুরের সামনে তার সব খারাপ কাজের কথা স্বীকার করে নেয় আর বলে স্কুলে সে সবসময় আমার পেছনে ছিল লেখাপড়ায়, আর ভালো ছাত্র হবার ফলে সবাই আমাকে ভালো চোখে দেখত। ইসমাইল নিজেও ভালো ছাত্র হওয়ায় সে আমার পেছনে থাকা মানতে পারেনি, আর আমার ওপর তার রাগ জন্মায় সেখান থেকেই। ওর মা বাবার ভাষ্য মতে ও বাসা থেকে বেশি বের হতো না, কোথা থেকে যেন কী সব বই এনে পড়তো আর দরজা বন্ধ করে দিয়ে কী সব যেন করতো। কিন্তু ছেলে ভালো ছাত্র হওয়ায় ওনারা ভাবতেন যে ইসমাইল হয়তো বই এনে পড়াশোনা করছে। ওনারা বুঝতে পারেননি যে ইসমাইল কালো জাদুবিদ্যা শিখছিল, কিন্তু এ বিষয়ে তার জ্ঞান কম থাকায় ওই জিনটিকে সে কন্ট্রোল করতে পারেনি। আর বাসায় থাকাকালীন একদিন সকালে ইসমাইলের মা বাবা দেখেন যে ইসমাইল আর এই দুনিয়াতে নেই। এই বলে কবির ভাই ওনার ঘটনা শেষ করলেন। আমার ঘড়িতে সময় দেখলাম 1টার একটু ওপরে। আমরা সবাই দীর্ঘশ্বাস ফেললাম, আর উনি আমাদের আবার বললেন ইসমাইলের রাগ তার ওপর ছিল, কিন্তু তার বাবার কি দোষ ছিল, কেন তাকে এতিম হতে হলো। এরপর উনি এও বলেন যে ওনার বাবার মৃত্যুর জন্য উনি ইসমাইলকে কখনোই মাফ করতে পারবেন না, কিন্তু ওনার সাথে ইসমাইল যা করেছে তার জন্য নাকি উনি ইসমাইলকে মাফ করে দিয়েছিলেন। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও ঘটনা রয়েছে, আপনাদের ভালো লাগলে আরও ঘটনা নিয়ে ফিরে আসতে চাই আপনাদের মাঝে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন। ওনার নাম পিয়ার আহমেদ তানভি। ঘটনাটি রাজশাহী জেলার চঞ্জিমা থানার অন্তর্গত উজিরপুকুর নামক একটি গ্রামের। সত্যি বলতে এটাকে একটি ঘটনা বললে ভুল হবে, কারণ এই গ্রামের অসংখ্য ঘটনা রয়েছে যা আজও ঘটে চলেছে সেই গ্রামে বসবাসরত মানুষের সাথে। পিয়ার ভাই আমাকে ঘটনাগুলো যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। গ্রামের নাম উজিরপুকুর। গ্রাম মানে পাখিদের কোলাহল, ঝিঁঝির ডাক, আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়িতে হৃদয় ভোলানো রূপ। গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক জনপদ। আমাদের উজিরপুকুরও ঠিক এমনই একটি গ্রাম, তবে কোমল সূর্য রশ্মিতেও হৃদয় জোড়ানো এই রূপটাকে রাতের অন্ধকার গ্রাস করে ফেলে অনায়াসেই। আমি যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আর মায়ের মুখ থেকেই ভূতের গল্প শুনেছি। তারা আমাকে ভূতের ভয় দেখিয়ে কখনো খাইয়ে দিতেন, আবার কখনো ঘুম পাড়িয়ে দিতেন। তবে এই ভূত জিনিসটাকে সামনে থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তখনও হয়ে ওঠেনি। বয়স বাড়ার সাথে সাথে ভূত নামক বস্তুটি নিয়ে আগ্রহটাও বাড়তে থাকে। আগ্রহের মূল কারণ ছিল কেন মানুষ ভয় পায় এই ভূত শব্দটি শুনলে। সবসময় বাচ্চাদের কেন ভূতের ভয় দেখানো হয়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমার জীবনে প্রায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। কারণ আমি যে অপরূপ সৌন্দর্য ঘেরা গ্রামে বাস করি, সেই গ্রামটিতে শুধুমাত্র সাধারণ সহজ সরল মানুষের বসবাস নেই, রয়েছে অদৃশ্য এবং অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব। সত্যি বলতে আমাদের পুরো গ্রামটি একটি ভুতুড়ে গ্রাম। ছোট থাকতে ভূত নামের বস্তুটি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করলেও আজ তাদের মাঝেই আমাদের বসবাস। লোকে বলে মানুষের মাঝেই নাকি জিন এবং ভূতেরা বাস করে, তবে আমাদের গ্রামের কথাটা একদম উল্টো। আজ আমি আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা বাস্তব কিছু ঘটনা তুলে ধরতে চাই। যদি সবগুলো ঘটনা বলতে শুরু করি তাহলে হয়তো 3-4টে এপিসোড শেষ হয়ে যাবে।
তাই শুধু নিজের দেখা এবং স্পটে উপস্থিত থেকে সংগ্রহ করা ঘটনাগুলোই শেয়ার করব। আমাদের গ্রামে একটি বিশাল বাঁশঝাড় রয়েছে, যেটাকে আমাদের গ্রামের সবচেয়ে ভৌতিক জায়গা বলে ধরা হয়। বাঁশঝাড়টা এতটাই বড় যে কেউ যদি পায়ে হেঁটে পার হতে চায় তাহলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তাই বাঁশঝাড়ের ঘটনা দিয়ে শুরু করছি। সময়টা 2013 সালের জুন মাসের কোনো এক বুধবার। সকালে ঘুম থেকে উঠেই জানতে পারি আমার এক দুঃসম্পর্কের ভাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে তিনি তার বন্ধুদের সাথে কোথাও একটা গিয়েছিলেন এবং মাঝরাতে তার বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়ে যায়। অসুস্থতার কারণটা তখনও জানা যায়নি। সকালে বাড়ির সব কাজকর্ম সেরে আমি সেই ভাইকে দেখতে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারি গতকাল রাতে তারা সবাই মিলে আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ে গিয়েছিল। আমার সেই ভাই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তি হওয়ায় তার বন্ধুরা তার সাথে একটি বাজি ধরে। বাজিটা ঠিক এমন ছিল যে তার বন্ধুরা দিনের বেলা বাঁশঝাড়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিছু টাকা লুকিয়ে রেখে আসবে, আর রাত 1টার পরে গিয়ে আমার সেই ভাইকে টাকাগুলো খুঁজে নিয়ে আসতে হবে। বাজিতে জিতে গেলে সব টাকা আমার ভাইয়ের, আর হেরে গেলে ওই টাকার দ্বিগুণ পরিমাণ ফেরত দিতে হবে। শর্ত অনুযায়ী আমার ভাই রাত 1টার পর সেই বাঁশঝাড়ে যায় এবং ঠিক 20 মিনিট পর একটা চিৎকার দেয়। চিৎকার শুনে তার বন্ধুরা বাঁশঝাড়ের ভেতরে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপরেই তারা তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ওই দিন একজন ডাক্তার এবং একজন কবিরাজকে দিয়ে ভাইয়ার চিকিৎসা করানো হলেও তার জ্ঞান ফেরে না। ওই ঘটনার ঠিক 5 দিন পর ভাইয়ার জ্ঞান ফেরে। তবে সেই 5 দিনে গ্রামের বাঁশঝাড়ে অহরহ ঘটনা ঘটেই চলেছিল। ভাইয়ার ঘটনার পরের দিন বিকেলে খবর পাই আমার এক চাচাতো বোন সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাড়ি ফিরতে নিয়ে কিছু একটা দেখে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আর আমার মা আমাদের বাড়িতে গিয়ে যা শুনি তা গা শিউরে ওঠার মতো। আমার সেই বোন বলেন, আমি সকালে আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে দেখে আমি ওই বাঁশঝাড়ের ভেতরে শর্টকাট দিয়ে বাড়ি আসছিলাম। আর ঠিক তখনই দেখলাম আমার থেকে প্রায় 8-10 হাত দূরে একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি এক পা সামনে এগোতেই সে আমার দিকে ঘুরে তাকানোর পর যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। আমি দেখলাম ওটা আমি নিজেই, আমি আমার সামনেই দাঁড়িয়ে আছি। ওই মেয়েটা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস। এটা বলে আমার মতো দেখতে সেই মেয়েটা মুহূর্তের মধ্যে তার রূপ বদলে বিভৎস এক আকার এবং চেহারা ধারণ করে এগিয়ে আসতে থাকে। এরপর আমি আর সহ্য করতে পারিনি, আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। চোখটা বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে শুনতে পেলাম জোহরের আজান দিচ্ছে। সামনে থাকা বিভৎস জিনিসটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর মায়ের কাছে জানতে পারি বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা আমার সেই বান্ধবীর বাড়িতে যান আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাকে না পেয়ে একটা সময় খোঁজাখুঁজি করতে করতে সেই বাঁশঝাড়ের মধ্যে আমাকে খুঁজে পান। বোনের কাছ থেকে এই ঘটনাটি শোনার পর আমার এবং আমার মায়ের মাঝেও একটা ভয় দেখা দিচ্ছিল, কারণ দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আর বাড়ি ফিরতে হলে আমাদেরও সেই বাঁশঝাড়ের মধ্য দিয়েই যেতে হবে। যাই হোক, সেদিন বাড়ি ফেরার পথে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, তবে বাঁশঝাড়ের পরিবেশটা ছিল বেশ গা ছমছমে। এরপর একে একে ছোটখাটো আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, সেগুলো অন্য একদিন বলবো। এবার আসি আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ার ঘটনায়। 5 দিন পর ভাইয়ার জ্ঞান ফিরলে আমরা তাকে দেখতে তার বাড়িতে যাই। গিয়ে দেখি ভাইয়া বিছানায় শুয়ে আছেন। কাছে গিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম সবকিছু স্বাভাবিক থাকলেও তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না। হাঁটতে গেলে পায়ে তীব্র ব্যথা অনুভব করছেন। এক পর্যায়ে তাকে মঙ্গলবার রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার চমকে ওঠেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি যা বলেন তা ছিল রোমহর্ষক। তিনি বললেন, সবাই বলে আমি নাকি এই গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। এর পেছনে বিশেষ কারণও রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন বেশ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছিলাম। মাঝে মাঝে দুষ্টুমির কারণে বাড়িতে বকা খেতে হবে ভেবে রাতে কবরস্থানে গিয়ে ঘুমাতাম। এরকমটা আগে অনেকবার করেছি, তবে কিছু অদ্ভুত শব্দ আর কণ্ঠস্বর শোনা ছাড়া কখনো কিছু দেখিনি, আর ভূত প্রেতের ভয়ও কখনো মনে হয়নি। তাই তখন থেকে আমাকে সবাই সাহসী বলেই জানে। গত সোমবার
মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তারা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলে, তুই তো গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, অনেকবার তো কবরস্থানে গিয়ে ঘুমিয়েছিস, চল তোর সাথে আজ একটা বাজি ধরি। তুই যদি তোর সাহসিকতার প্রমাণ দিতে পারিস তাহলে 2000 টাকা পাবি, আর না পারলে 4000 টাকা আমাদের ফেরত দিতে হবে। আমরা কাল সকালে ওই বাঁশঝাড়ের বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রেখে আসবো, একটা নকশা তৈরি করে দিয়ে আসবো। তুই রাতের বেলা একা বাঁশঝাড়ে গিয়ে নকশা দেখে দেখে টাকাগুলো খুঁজে নিয়ে আসবি, তবে শর্ত হলো কোনো টর্চ লাইট বা হ্যারিকেন ব্যবহার করতে পারবি না। যদি তুই শর্ত মতো সব কাজ করতে পারিস তাহলে 2000 টাকা তোর। বল রাজি? আমি তাদের কথা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করতে করতেই রাজি হয়ে যাই। পরের দিন সকালে ওরা সবাই বাঁশঝাড়ে গিয়ে টাকা লুকিয়ে রেখে আসে আর একটা নকশা তৈরি করে দিয়ে আসে। ওই দিন রাতে প্রায় 12টার দিকে আমাকে ডাকতে আসে আর আমিও নকশা নিয়ে বেরিয়ে পড়ি। বাঁশঝাড়ের কাছে পৌঁছানোর পর ওরা যা বলল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই গিয়ে ভেতর থেকে টাকাগুলো খুঁজে নিয়ে আয়। আমিও ওদের কথা শুনে নকশাটা নিয়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ি। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোতে একটু হলেও নকশাটা দেখা যাচ্ছিল। কিছু দূর এগোনোর পর আমি নকশার দিক নির্দেশনা অনুযায়ী দুটো নোট খুঁজে পাই। জায়গাটা অন্ধকার হলেও আমার কাছে বেশ ভালোই লাগছিল। এভাবে আরও কিছু দূর এগিয়ে কয়েকটা নোট সংগ্রহ করার পর হঠাৎ মনে হতে লাগলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই বোধহয় বৃষ্টি শুরু হবে। কতটা ভাবতে ভাবতে পরবর্তী নোটটা খোঁজার জন্য যেই না সামনের দিকে পা বাড়াবো অমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বিষয়টা দেখে এক প্রকার বোকা বনে গেলাম, কারণ এই তো পূর্ণিমার চাঁদ দেখে বাঁশঝাড়ের ভেতরে ঢুকলাম, তখন তো আকাশে কোনো মেঘ বা বৃষ্টির আভাস ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি কিভাবে বদলে গেল। ঠিক সেই সময় একটা বিষয় আমার মাথায় এলো। আমি ভাবলাম, বাঁশঝাড়ের পাশেই তো একটা পুকুর রয়েছে। আমার বন্ধুরা বোধহয় আমাকে ভয় দেখানোর জন্য দূর থেকে পানি ছিটাচ্ছে। যদিও এমন সম্ভাবনা নেই বললেই চলে, তবে সেই মুহূর্তে অন্য কিছু মাথায় আসেনি। কিছু এগোনোর পর হঠাৎই বৃষ্টি থেমে যায়। ব্যাপারটা তখন পর্যন্ত আমার জন্য ঠিকই ছিল, কিন্তু এরপর যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হয়তো আমাকে জীবনে প্রথমবার ভয় ধরিয়ে দিয়েছিল। আমি লক্ষ্য করলাম বৃষ্টি থেমে যাবার পর আমার বেশ গরম লাগছে। আমি একটা হাত গেঞ্জির ওপর রাখতেই দেখলাম গেঞ্জিটা একদম শুকনো। এটা কিভাবে সম্ভব? আমি পুরো শরীরে হাত বুলিয়ে দেখলাম, কিন্তু এতক্ষণ বৃষ্টিতে ভেজার পরে আমার শরীরের একটা অংশেও পানির ছিটা ফোটা নেই। এমনকি হাতে থাকা কাগজের নকশাটাও ভেজেনি। ব্যাপারটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। নকশার দিকে তাকিয়ে দেখি আর মাত্র একটা নোট বাকি, তাই 7-5 না ভেবে আমি সামনের দিকে রওনা দেই। সামনে এগোনোর সময় বারবার মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ একজন আসছে আর বারবার আমাকে বলছে, সামনে এগোস না, বিপদ হবে। কয়েকবার এমনটা হলেও আমি তখন ব্যাপারটা পাত্তা দেইনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই কোথা থেকে যেন একটা বিশাল আকৃতির কুকুর আমার সামনে এসে হাজির হলো। পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কুকুরটা স্বাভাবিকের তুলনায় অনেক বড়, একদম কুচকুচে কালো, দাঁতগুলো দেখে বেশ বড় আর ধারালো মনে হচ্ছিল। কুকুরটা আমার দিকে এগিয়ে আসছিল না ঠিকই, কিন্তু দূরে দাঁড়িয়ে রাস্তা আটকে এক প্রকার ক্ষিপ্ত হয়ে গড়গড় গড়গড় আওয়াজ করছিল। অনেকক্ষণ কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করার পর চোখের পলকে কুকুরটা যেন হাওয়ায় মিশে গেল। এর আগে এরকম অদ্ভুত বিষয় আমি কখনো লক্ষ্য করিনি। সত্যি বলতে ভূত প্রেত বা জিনি সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না। এরা কেমন হতে পারে বা কি কি করতে পারে সেই বিষয়েও আমার জানা ছিল না। তাই চোখের সামনে এরকম কিছু ঘটতে দেখে খুব অস্বস্তি হচ্ছিল। কুকুরটা চলে যাবার পর আমি আমার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। সেটা ছিল একটা জোড়া কবরের পাশে। 2 কবরের মাঝখানে শেষ নোটটা লুকানো ছিল। আমি কবরের প্রায় কাছাকাছি পৌঁছানোর পর দূর থেকে কেমন মাংস পচা গন্ধ পাচ্ছিলাম। নাক চেপে কবরের কাছে পৌঁছানোর পর যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওই ঘুটঘুটে অন্ধকার বাঁশঝাড়ের মধ্যে এক বিভৎস দৃশ্য আমার চোখের সামনে এতটা পরিষ্কারভাবে ভেসে উঠবে তা কখনো আমি কল্পনা করিনি। কবরের কাছে পৌঁছে দেখলাম মানুষরূপী একজন ধারালো চাকু নিয়ে তার নিজের শরীরের ছাল চামড়া ছাড়িয়ে সেটা পাশে রেখে দিয়েছে। এরপর সে তার সাথে থাকা মানুষের মতোই দেখতে আরেকজনের ছাল ছাড়াচ্ছে, আর আমাকে দেখতে পেয়ে তারা দুজনই হাসছে। এবং কতটা ভয়ঙ্কর দৃশ্য যে সেটা হতে পারে এটা কল্পনার বাইরে। এর পরের বিষয়গুলো আমি আর সহ্য করতে পারিনি। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই।
আজ বাবার কাছে শুনলাম 5 দিন পর নাকি আমার জ্ঞান ফিরেছে। মূলত এটাই ছিল আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ের ঘটনা। তিনি এখন সুস্থ আছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে তার 2 পায়ে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করেন। ঠিক সেই ঘটনার পর তার পায়ে যেমন ব্যথা অনুভব হতো। যা হোক, এটা তো অনেকদিন আগের ঘটনা। এবার আসি রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনায়। ঘটনাটি ঘটে 2018 সালের জুন মাসের দিকে। তখন ছিল বর্ষাকাল। হঠাৎই গ্রামে 5-6 জন ওঝার দেখা মেলে। তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে এটা আমাদের জানা ছিল না। গ্রামে 2 দিন অবস্থান করার পর তারা 3য় দিন সকালে সেই বাঁশঝাড়ে গিয়ে অনেকগুলো সাপ ধরে আনে। 3য় দিন তাদের সাথে কথা বলে জানতে পারি তারা সাপগুলো ধরে বিভিন্ন জায়গায় খেলা দেখায় এবং বিষাক্ত সাপগুলোর বিষ থেকে ঔষধ তৈরির জন্য সেগুলো বিভিন্ন এনজিওতে দিয়ে দেয়। তাদের কথা শুনে গ্রামের প্রায় সবাই খুশি। বর্ষার সময় সাপের কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়, তাই ওঝারা সাপগুলো নিয়ে গেলে ব্যাপারটা আমাদের জন্য বেশ ভালো হয়। কিন্তু ওই দিন রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। সাপ ধরার সময় যেসব গ্রামবাসী বাঁশঝাড়ে উপস্থিত ছিলেন তারা সবাই তো রাতে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল এরকম: একটি বিশাল আকৃতির কালো অবয়ব স্বপ্নে এসে বলছে, তোদের এত বড় সাহস, তোরা আমার বুকের ওপর থেকে আমার মানিকগুলোকে নিয়ে যাচ্ছিস। যদি নিজের এবং গ্রামবাসীর ভালো চাস তাহলে ওঝার সর্দারকে গিয়ে সাপগুলো ছেড়ে দিতে বলিস। এটা বলে কালো অবয়বগুলো চারিদিকে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কোথায় যেন মিলিয়ে যায়। স্বপ্নটা দেখার পর সেই গ্রামবাসীরা এসে ওঝার সর্দারকে ব্যাপারটা জানায়, কিন্তু ওঝার সর্দার হেলাসাপটা করেই ব্যাপারটা উড়িয়ে দেয় এবং তাদের সাপ ধরার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। 4র্থ দিনে ওঝার সর্দার বাদে বাকি সদস্যরা এবং গ্রামের সেই লোকগুলোও সেই একই স্বপ্ন দেখে। ওঝার সাথে থাকা সহযোগীরা পরের দিন সকালে স্বপ্নের ব্যাপারে ওঝাকে সবটা জানালে সে আবারও সবটা বিশ্বাস করতে নারাজ। যা হোক, ওই দিন অনেকগুলো সাপ ধরে তারা বিকেল গড়িয়ে যায়। সন্ধ্যা নামে ওঝার সর্দার কিছুটা ক্লান্ত বোধ করায় নিজের তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতরে থাকা বাকি ওঝারা দেখতে পায় একটা বিশাল আকৃতির বিভৎস ছায়ামূর্তি তাদের দিকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নিজের আকার বৃদ্ধি করতে থাকে এবং সেই সাপগুলোকে সেই ছায়ামূর্তিটি ছেড়ে দিতে বলে। এটা বলার সাথে সাথেই সবাই যে যার মতো জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেয়। একজন ওঝা দৌড়াতে দৌড়াতে তাদের সর্দারের কাছে এসে ব্যাপারটা খুলে বললে সর্দারের টনক নড়ে। সে তাঁবু থেকে বেরিয়ে তার কাছে থাকা একটি মাটির হাঁড়িতে পানি, বাঁশঝাড়ের মাটি ও একটি বাঁশের পাতা দিয়ে কিছু মন্ত্র পড়ে হাঁড়িতে ফুঁ দেয়। ফুঁ দেওয়ার সাথে সাথেই হাঁড়িতে থাকা পানিতে বিভৎস দেখতে কালো ছায়ামূর্তিটি হাজির হয়। সে এসেই বলে, জীবন বাঁচাতে হলে সাপগুলোকে এক্ষুনি ছেড়ে দে, আর কাল সকালের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যা। আমাদের বুকে থাকা এই মানিকগুলো কখনো এই গ্রামের মানুষের ক্ষতি করবে না, বরং উপকারী করবে। তাই গ্রামের মানুষ কখনো সাপ দেখলে যেন মেরে না ফেলে, সেটা ভালোভাবে বুঝিয়ে দিবি। ছায়ামূর্তিকে দেখে ও তার কথাগুলো শুনে একটা সময় ওঝার সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে বসে ক্ষমা চাইতে থাকে। এরপর তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হলেও সেগুলো জানা যায়নি। তারা ওই রাতে বাঁশঝাড়ে সবগুলো সাপ ছেড়ে দিয়ে আসে আর পরদিন সকালে গ্রাম ছেড়ে চলে যায়। যাওয়ার সময় ওঝাদের একজন সদস্য ঘটনাটা আমাদের শুনিয়ে যায়। তো এই ছিল আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ের উল্লেখযোগ্য কিছু ঘটনা। এছাড়া সেই বাঁশঝাড়ে আরও অনেক ছোট ছোট ঘটনা রয়েছে যা এখনও ঘটেছে। সত্যি বলতে দিনের বেলা একা এবং রাতের বেলা দল বেঁধে কেউ ওই বাঁশঝাড়ে যদি যায় তাহলে অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটবে। এবার আসা যাক আমাদের গ্রামের দ্বিতীয় এবং অন্যতম ভৌতিক একটি জায়গার ঘটনায়। সরকারি জমিতে একটি নার্সারি তৈরি করার ঘটনা। সময়টা 2015 সালের মার্চ অথবা এপ্রিল মাস এর মাঝামাঝি সময় হবে। হঠাৎই শহর থেকে আমাদের গ্রামে কিছু আগন্তুকের আগমন। খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা একটি এনজিও থেকে এসেছেন। সরকারি অনুমোদনে আমাদের গ্রামে একটি নার্সারি তৈরি করতে চান। যে কথা সেই কাজ। তারা কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি জমি ভাড়া নিয়ে সেখানে নার্সারির কাজ শুরু করে দেন। এপ্রিলের শেষ দিকে তাদের সব কাজ সম্পন্ন হবার পর তারা পুরো গ্রামে ঘুরে ঘুরে সবাইকে নার্সারির ব্যাপারে জানান এবং বাড়ি বাড়ি গিয়ে ছোট চারাগাছ সংগ্রহ করেন। কিছুদিন পর শহর থেকে অনেকগুলো চারাগাছ নিয়ে আসা হয় এবং সাথে বিভিন্ন গাছের কলম। সরকারি অনুদানে এনজিওর লোকজন থাকার জন্য ওই নার্সারির পাশে একটি ছোট ঘরও তৈরি করে দেওয়া হয়। নার্সারিটা তৈরি করে এনজিওর লোকেরা যেমন আনন্দিত ছিল, ঠিক তেমনি নতুন কিছু দেখতে পেয়ে গ্রামের মানুষও খুশি ছিল।
তবে মূল ঝামেলা শুরু হয় নার্সারি তৈরির 15 দিন পর থেকে। হঠাৎই এনজিওর লোকজনের মাঝে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়, আর মাত্র 22 দিনের মাথায় লোকগুলো কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। নার্সারি ছেড়ে চলে যাবার 3-4 দিন পরেও কেউ জানতো না যে তারা নার্সারি ছেড়ে কোথায় চলে গিয়েছে। 4 দিন পর সরকারি অফিস থেকে তাদের খোঁজ নেয়ার জন্য 2 জন লোক আসলে তাদের কাছ থেকেই ব্যাপারটা আমরা জানতে পারি। তারা নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করেন এবং এনজিওর লোকগুলোর খোঁজ নেওয়ার চেষ্টা করেন, এবং 2-3 দিন পর খবর পাওয়া যায় তারা এনজিওর চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন। কেন তারা এরকমটি করলেন সেটা জানা যায়নি। যা হোক, সেই 2-3 দিনের মধ্যে ঘটে আরেক ঘটনা। নার্সারির লোক না থাকায় গ্রামের কিছু দুষ্টু ছেলেরা রাতের বেলা সেখান থেকে বিভিন্ন গাছ চুরি করে নিয়ে যায়। প্রথম 2 দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন ঘটে বিপত্তি। আগের 2 দিনের মতোই গ্রামের 2 জন ছেলে নার্সারিতে যায় গাছ চুরি করার জন্য। তারা বাঁশের বেড়া টপকে চারা গাছ তোলার পর যখনই বাইরে আসবে বা নিয়ে আসতে যাবে, ঠিক তখনই মনে হলো নার্সারির চারিদিকে যেন তুফান উঠে গেছে, হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যাবে চারদিক। আর তখনই একটি বিশাল আকৃতির পাখি নার্সারির পাশে থাকা খেজুর গাছের ওপরে বসে এবং মুহূর্তের মধ্যে তুফান থেমে যায়। সেই সময় 2জন দেখতে পায় একটি বাচ্চার কাটা মাথা হাওয়ায় ভেসে ভেসে নার্সারির চারিদিকে চক্কর খাচ্ছে, এবং কাটা মাথা তাদেরকে কিছু একটা বলে, এবং বলে কাটা মাথাটা বলিষ্ঠ কণ্ঠস্বর বদলে বাচ্চার কণ্ঠে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। সকালবেলা গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে দুটোকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, এবং তাদেরকে নার্সারির ভেতর থেকে বাইরে এনে জ্ঞান ফেরানোর পর এই ঘটনাগুলো জানতে পারে। এরপর ওই রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকের সাথেই ছোটোখাটো ঘটনা ঘটেছে, তবে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে আমার বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনাটা আমার বড় ভাই মণ্ডল এবং তার বন্ধু তৌহিদের সাথে ঘটে। নার্সারিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সময় আমার বড় ভাই মনিরুল গ্রামে ছিলেন না। তিনি তখন শহরে পড়াশোনা করতেন। শহর থেকে গ্রামে আসার দিন সন্ধ্যায় ভাইয়ার বন্ধুকে ফোন করে বলেন তিনি বাড়ি ফিরছেন এবং অটো রিক্সাটা রেডি রাখতে বলেন। তৌহিদ ভাই তখন অটো রিক্সা চালাতেন, তাই আমার বড় ভাইয়ের কথা শুনে তিনি তার সব কাজ শেষে ভাড়া মিটিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ভাইয়ার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আনুমানিক রাত 11:30 বা 12টা বাজে। তখন তিনি তার বন্ধুর সাথে অটোতে করে বাড়ি ফিরছেন। নার্সারির পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তাটা কাছে হবার কারণে তিনি সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার কথা বলেন, কিন্তু সেই সময় তৌহিদ ভাই আমার বড় ভাইকে নার্সারির ঘটনার ব্যাপারে কিছু জানায়নি, কারণ তিনি ভূত জিনে বিশ্বাস করতেন না। তারা দুজন অটোতে বসে গল্প করতে করতে সামনে এগোচ্ছিলেন। নার্সারির সামনের রাস্তায় পৌঁছতেই হঠাৎ ভাইয়া লক্ষ্য করলেন অটোর হেডলাইটের আলোতে ঘাসের ওপর বিশাল এক শোল মাছ দেখা যাচ্ছে। শোল মাছটা অন্য সব মাছের তুলনায় অস্বাভাবিক রকমের বড় ছিল। মাছটা দেখতে ভাইয়া অটো থামিয়ে রাস্তায় নামে। ভাইয়া তার বন্ধু মাছটা ভালোভাবে দেখার জন্য যেই সামনের দিকে পা বাড়ায়, ঠিক তখনই চোখের পলকে মাছটা যেন ভ্যানিশ হয়ে যায়, আর নার্সারির ভেতরে আবারও সেই তুফান ওঠে। ভাইয়া এবং বন্ধু নার্সারির বাইরে রাস্তায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন। হঠাৎ ভাইয়ার বন্ধু তৌহিদ ভাইয়া নার্সারির গেটের সামনে একটা ছোট বাচ্চার কাটা মাথা দেখতে পান। তিনি ভাইয়াকে দেখে বিষয়টা জানানোর আগেই ছোট মাথাটা বিশাল আকার ধারণ করতে থাকে। একটা সময় ছোট মাথাটা গড়িয়ে টায়ারের থেকেও বড় হয়ে হাওয়ায় ভাসতে থাকে, এবং সে সেখানে বলিষ্ঠ কণ্ঠে তাদের সাথে কিছু বলতে থাকে এবং তাদেরকে জানিয়ে দেয় যে এখন থেকে যদি এখানে কেউ আসে তাহলে তার সাথেই খারাপ কিছু ঘটবে। এটা বলেই ছোট বাচ্চার কাটা মাথাটা হাসতে হাসতে অন্ধকারে বেরিয়ে যায়। এই দৃশ্য আমার ভাইয়া এবং তার বন্ধু সহ্য করতে পারেননি, তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা নার্সারির পাশের রাস্তায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখে বাড়িতে পৌঁছে দিয়ে যান। পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনাটা জানা যায়। এই ঘটনার পর গ্রামের মানুষ একটু সতর্ক হয়ে যান। তারা আমাদের উজিরপুকুর জামে মসজিদে ইমামকে ডেকে জায়গাটা দেখান এবং একটা সমাধান দিতে বলেন। ইমাম সাহেব পুরো জায়গাটা ঘুরে দেখে বলেন এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। এই নার্সারির কারণে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে নার্সারি সরিয়ে ফসলি জমি
আবাদ করুন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ইমাম সাহেবের কথা শুনে গ্রামবাসীরা দুদিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করে ফেলে এবং আস্তে আস্তে সেটাকে সরিয়ে ফসলি জমিতে পরিণত করে। আজ ওই জায়গাটা সম্পূর্ণ ফসলি জমি এবং বর্তমানে ওখানে আর কোনো সমস্যা হয় না। তবে ঘটনা 4 বছর পর অর্থাৎ 2019 সালে ওই নার্সারিতে থাকা এনজিওর একজন কর্মকর্তা আমাদের গ্রামে আসেন। তিনি যে ঘটনা বলেন সেটা বেশ ভয়ঙ্কর। তিনি গ্রামে আসার পর গ্রামের মানুষ হন্যি হয়ে তার কাছে গিয়ে সবটা জানতে চায়। গ্রামবাসীর প্রশ্ন ছিল একটাই, তারা কাউকে কিছু না বলে কেন চলে গিয়েছিল? এনজিওর লোকটা সবাইকে শান্ত করে ঘটনাটা খুলে বলেন। তিনি বলেন, নার্সারি তৈরি হওয়ার পর সবকিছু ঠিক ছিল, তবে 4-5 দিন পর আমাদের সাথে ঝামেলা শুরু হয়। প্রতি রাতেই আমরা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতাম, কিন্তু বাইরে গিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে আমি রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখি 1.5 থেকে 2 বছরের একটা বাচ্চা মাটিতে বসে কাঁদছে। কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলাম, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকে। কাছে গিয়ে তখন বাচ্চাটাকে কোলে নিব, ঠিক তখনই মুখের সামনে সে হাতটা সরিয়ে আগুনের মতো লাল টকটকে চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে চলে যেতে বলল। এটা বলেই আমার চোখের সামনে বাচ্চাটা গায়েব হয়ে যায়। আমি এটা দেখে আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড়ে রুমে ঢুকে পড়ি। সবাই আমাকে হাঁপাতে দেখে কারণটা জিজ্ঞেস করলে আমি সবাইকে সবটা খুলে বলি, কিন্তু তারা তখন ব্যাপারটা খুব একটা আমলে নেয় না। তবে এরপর যা ঘটে আমরা সবাই দেখেছি এবং জীবন বাঁচাতে আমরা এখান থেকে পালিয়ে গেছি। ওই দিন রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে বাকি সবাই ঘুম থেকে উঠে পড়ে। কান্নার শব্দের উৎসটা খুঁজতে ওই রাতে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়ি। আমরা যখন নার্সারির চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম, ঠিক তখনই নার্সারির ভেতরে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল, আর কান্নার শব্দটাও যেন থেমে গেল। ঝড় দেখে আমরা যেই না রুমে ঢুকতে নেব, ঠিক তখনই দেখলাম একটা বিশাল আকৃতির পাখি উড়তে উড়তে এসে নার্সারির পাশে থাকা খেজুর গাছের উপরে বসলো। আর ঠিক তার পর মুহূর্তেই ঝড়টা থেমে গেল। বুঝতে বাকি রইল না এই ঝড়টা বিশাল আকৃতির ওই পাখির মেরে ধরা ডানার কারণে। এটা ভাবতে ভাবতে আমরা দেখলাম একটা কাটা মাথা নার্সারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সে আমাদের এখান থেকে চলে যেতে বলছে। যা হোক, এটা ছিল আমাদের গ্রামের দ্বিতীয় এবং অন্যতম ভৌতিক স্থানের ঘটনা। আমাদের গ্রামে এরকম আরও অনেক ঘটনা আছে, সময় পেলে ইনশাল্লাহ শেয়ার করব। পিয়ার ভাই আমাকে তার গ্রামের ব্যাপারে প্রথমে এটুকুই বলেছিলেন, তবে